বাঘদের আমরা অনেক রকমভাবে চিনতে পারি। স্ট্রাইপসের প্যাটার্ন দেখে, পাগ মার্কসের স্ট্রাকচার দেখে, ওদের ব্যবহার দেখে বা ওদের মুখের আকার দেখে এবং ওদের এরিয়া দেখেও। সাফারির সময় একটা বাঘকে আইডেন্টিফাই করা বেশ কঠিন ব্যাপার এবং আমাদের সাহায্য করেন এখানকার লোকাল গাইড বা ড্রাইভার, যারা এখানকারই বাসিন্দা হয়। যেরকম লক্ষ্মী টাইগ্রেসকে আমরা চিনতে পারি তার মুখের ওপরে একটা এল শেপ স্ট্রাইপ প্যাটার্ন করা আছে, সেটা দেখে। বাঘেরা সাধারণত নিজেদের জায়গা ছাড়ে না। একটা মেল বাঘ 80 থেকে 100 স্কোয়ার কিলোমিটার জুড়ে থাকে, আর একটা ফিমেল বাঘ 20 থেকে 40 স্কোয়ার কিলোমিটারের মধ্যে থাকে। তাই বাঘেদের ব্লাড লাইন বোঝার আগে আমাদের পেঞ্চের জঙ্গলকে একটু ভালো করে চিনতে হবে। পেঞ্চ টাইগার রিজার্ভ ভারতের মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র এই দুটো উভয় রাজ্য জুড়ে বিস্তৃত, যার মোট আয়তন মধ্যপ্রদেশে 1179 স্কোয়ার কিলোমিটার এবং মহারাষ্ট্রে 741 স্কোয়ার কিলোমিটার। এই রিজার্ভের নামকরণ করা হয়েছে পেঞ্চ নদীর ওপর, যা এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। প্রত্যেকটা জঙ্গলকে দু ভাগে ভাগ করা হয়, কোর জোন এবং বাফার জোন। বাফার জোনে গ্রামের লোকেরা যাতায়াত করতে পারে, কারণ তারা জঙ্গলের ওপরে নির্ভর করে। কোর জোনে গ্রামের লোকেরা যেতে পারে না, শুধুমাত্র ফরেস্টের লোকেরা প্যাট্রোলিংয়ে যেতে পারে। কোর জোনকে আবার দু ভাগে ভাগ করা, ট্যুরিজম জোন আর নন ট্যুরিজম জোন। সাফারি গাড়িরা ট্যুরিজম জোনে যেতে পারে, আর নন ট্যুরিজম জোনে যাওয়া কিন্তু নিষেধ। সাফারি কোর জোন এবং বাফার জোন দু জায়গাতেই হয় এবং জঙ্গলে প্রবেশ করার জন্য বিভিন্ন গেট বানিয়ে দেওয়া আছে। পেঞ্চের মধ্যপ্রদেশের দিকের জঙ্গলের কোর জোনে প্রবেশ করার জন্যে 3টে গেট করা আছে, টুরিয়া, কর্মঝিরি আর জামতারা, এবং এই 3টেই আমি ম্যাপের ওপরে গোল করে দাগ দিয়ে দিলাম। আমরা একটু আগে ওয়াশরুমের যে মধ্যেখানে পয়েন্ট আছে ওখানে ওয়েট করেছিলাম। ওখানে দুটো গাড়ির সঙ্গে দেখা হলো, ওরা লেপার্ড সাইটিং করতে পেরেছে বললো। আর আমরা এখন এই পাহাড়ি এরিয়াটা দিয়ে যাচ্ছি যেখানে লেপার্ড হ্যাবিটেট আছে এই কোর জোনের মধ্যে। দেখা যাক সামনে আমরা পাই কিনা। रॉक के अंदर पे देखो, ये बैठा हुआ है रॉक है ना, रॉक के अंदर पे देखो, हल्का सा रोल का जरा। এখন এয়ারপোর্টে গিয়ে পৌঁছে তারপরে গিয়ে শান্তি, যদি ফ্লাইটে বসে শান্তি, তারপর নাগপুরে পৌঁছে ঘর দাও কিছু না, লাস্ট মিনিট সারপ্রাইজ হলো, দেখা যায় না এখন কি দাঁড়া, প্ল্যান কুইকলি চেঞ্জ করে আমরা অ্যাটলিস্ট আমরা টাইম পেয়েছি যে প্ল্যানটাকে রিশিডিউল করার মতন। ভাবছেন কি হলো? আর কি, ট্রেন মাত্র 24 ঘন্টা লেট। আমরা কোনো রকমে এয়ারপোর্ট আসলাম, যা কাণ্ড হলো না। আপনারা বুঝতেই পারছিলেন যে গাড়িতে আসার সময় যে ক্লিপিংসগুলো দেখালাম যে কি হতে চলেছে আমাদের সঙ্গে আজকে, আমরা কিছুক্ষণ আগে পর্যন্তও জানতাম না। আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল নাগপুর যাওয়ার জন্য আজকে। ওটা হচ্ছে তোমার শালিমার পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা 24 ঘন্টা ডিলে। মানে আজকের ট্রেনটা কালকে রিশিডিউল করে দিয়েছে। মানে জাস্ট আমি ভাবতে পারছি না কি বলবো। তো স্বাভাবিক ট্রেন ক্যান্সেল করে, কারণ আমাদের কালকের পুরো প্ল্যান আছে, পরশু দিনের প্ল্যান আছে, সব বানচাল হয়ে যাবে যদি আমরা ট্রেন ধরতে যাই। সুতরাং সব প্ল্যান ক্যান্সেল করে, ট্রেন ক্যান্সেল করে এখন আমরা কোনো রকমের ফ্লাইটের টিকিট কেটে আমরা কলকাতা এয়ারপোর্টে আসলাম। ফ্লাইটে করে যাব হচ্ছে নাগপুর। কোনো রকমে ফ্লাইট ধরে নাগপুর যাওয়া। যেতে যেতে আপনাদের একটু জঙ্গলের গল্প বলি। এখন ঘুরিতে বাজছে 5:18 আর আমাদের জিপ এসে গেছে এবং আমাদের টিমের সবাই দাঁড়িয়ে, পায়েল, দিয়া আর সামনে তপনদা, সুপর্ণা দিয়ে আসছে।
সুপর্ণাদি, এই তো সুপর্ণাদি এসে গেছে। সুপর্ণাদি চলো উঠে পড়ো। আমরা এখন জিপ নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের টুরিয়া গেটের মর্নিং সাফারি আছে আর সবাই খুব এক্সাইটেড। আর এই মর্নিং ভাইবসটা অ্যামেজিং লাগে। আর সামনের রাস্তাটা দেখাবো। এখানে হচ্ছে এই হচ্ছে সামনের ভিউ। আর এখানে পায়েল, এখানে দিয়া, এখানে সুপর্ণাদি, আর একদম সামনে তপনদা বসে আছে হাত নাড়ছে। আর আমি একদম পেছনে, আর আমার পাশে গাইডজি উঠবেন। আর আমি গাইডজির সঙ্গে গল্প করতে করতে আর গাইডজির মাথাটা পুরো খারাপ করে দেবো। রিসোর্ট থেকে টুরিয়া গেটের দূরত্ব হচ্ছে প্রায় 3 কিলোমিটার মতন। পৌঁছাতে সময় লেগেছিল 5 থেকে 10 মিনিট। কোর জোনের জঙ্গলে প্রবেশ করার আগে আপনাদের পেঞ্চের কিছু নামকরা বাঘেদের ব্যাপারে বলে রাখি। পেঞ্চ টাইগার রিজার্ভ 2011 সালে বিখ্যাত হয়ে ওঠে লিজেন্ডারি টাইগ্রেস T15 কলারওয়ালির জন্য। কলারওয়ালি বাঘকে সুপার মম খেতাবও দেওয়া হয়েছে, কারণ সে 2008 থেকে 2018 সালের মধ্যে সব মিলিয়ে 29টা কাপস দিয়েছে 8টা লিটারে। এবং আজও তার উত্তরাধিকারীরা এই জঙ্গলের বিভিন্ন অংশে রাজ করছে। টুরিয়া গেট দিয়ে যেই কোর জোনটা ঘোরা যায় সেখানে আমরা এই বাঘেদের দেখতে পারি। এখানে 3টে মেল বাঘ আছে। তাদের মধ্যে সবচেয়ে প্রথমে আসে এলমার্ক, যার বয়স হচ্ছে 12 বছর আর কোর জোনের 80% এরিয়া কভার করে। তারপরে আসে স্বাস্তিক, যার বয়স হচ্ছে 8 বছরের। এলমার্কের পর স্বাস্তিকই হচ্ছে এখানকার ড্যাশিং মেল বাঘ, আর অবশেষে কুম্ভা মেল। যেহেতু এখানে মেল বাঘেদের সংখ্যা কম, এখানে টেরিটোরিয়াল ফাইটটা কম হয়। আর এই মেল বাঘেদের মধ্যে তার সাথে 5 থেকে 6টা ফিমেল বাঘও আছে, যাদের মধ্যে ফেমাস বাঘিনীরা হচ্ছে লংড়ি টাইগ্রেস, লক্ষ্মী, পাটদেব, বিটামাট্টা ফিমেল আর কালা পাহাড় ফিমেল। এবং আজকের জার্নিতে আমরা এদেরকেই এই জঙ্গলে খোঁজার চেষ্টা করব। সাফারি শুরু হতে না হতেই আমরা প্রচুর হরিণ দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে গরু, যাদেরকে ইন্ডিয়ান বাইসনও বলে। আমরা গড় আর হরিণদের পেছনে ফেলে রেখে এগিয়ে চললাম। কিছুটা পথ চলে আমরা এই পাখিটা দেখতে পাই। এটা হচ্ছে হোয়াইট আইড বাজার্ড। এরা IUCN রেড লিস্টে লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করা। সকাল থেকে জঙ্গল একদম শান্ত, কোনো অ্যালার্ম কল শোনা যায়নি। তাহলে কি আজকে আমরা বাঘ দেখতে পাবো না? এই প্রশ্ন বারে বারে মনের ভেতর আসছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা স্পটেড ডিয়ারের অ্যালার্ম কল শুনতে পাই। সেটাকে ফলো করে আমরা এখন ওপেন গ্রাসল্যান্ডের দিকে এগোচ্ছি। কল হচ্ছে ওইদিকে, হরিণরা কল করছে ওইদিকে। সকাল থেকে পেশেন্সের গেম চলছে। এবারে আস্তে আস্তে খেলাটা একটু ইন্টারেস্টিং হচ্ছে। একটা জিপ আছে, ওরা পেছনে গিয়ে চেক করতে যাচ্ছে। আমাদের সঙ্গে কথা বললো, দেখা যাক ওরা পেছন থেকে কিছু সাইড করতে পারছে কিনা। যখন সব আশা ভেঙে যাচ্ছিল তখনই একটা খবর পাওয়া গেল। আমরা একটু আগে ওয়াশরুমের যে মধ্যেখানে পয়েন্ট আছে ওখানে ওয়েট করেছিলাম। ওখানে দুটো গাড়ির সঙ্গে দেখা হলো, ওরা লেপার্ড সাইটিং করতে পেরেছে বললো। আর আমরা এখন এই পাহাড়ি এরিয়াটা দিয়ে যাচ্ছি যেখানে লেপার্ড হ্যাবিটেট আছে এই কোর জোনের মধ্যে।
এক্সাইটিং। আমাদের সকলের লাইফের প্রথম লেপার্ড। আমাদের আনন্দের সীমা ছিল না। লেপার্ডটা একটা গ্রে লাঙ্গুরকে কিল করেছে একটু আগে, আর এখন সে মনের সুখে সেটাকে খাচ্ছে। দারুণ দারুণ সাইটিং। ভিক্টোরিয়া পেঞ্চ টাইগার রিজার্ভ কোনো দিন ডিসঅ্যাপয়েন্ট করে না। যাহ, নাগপুর পৌঁছে গেছি। কখন যে সময়টা বেরিয়ে গেল বোঝাই গেল না। ফাইনালি আমরা নাগপুর এসে পৌঁছালাম। ও, ফ্লাইটের মধ্যে উঠেও শান্তি নেই, সাংঘাতিক টার্বুলেন্স হলো। আমরা ভালোভাবে ল্যান্ড করে গেছি নাগপুরে। এখন আমাদের লাগেজ বেল্ট নাম্বার 4-এ দিয়েছে। এবারে লাগেজ তুলে হোটেলের খোঁজ শুরু হবে। এখন ঘড়িতে বাজছে রাত্রির 11:10।